এসএসসি ফিজিক্স এর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4। চ্যাপ্টার নাম্বার 4 এর সিকিউ সলভিং ক্লাস চলতেছে আমাদের। তো সিকিউ সলভিং ক্লাসের আজকে হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 এটা সলভ করার কথা। এই কোশ্চেনটা অনেকেরই প্রবলেম হয়ে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক ব্যাচেই প্রবলেম এটা হয়। এই জন্য আমরা হচ্ছে এইটাকে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। আমাদের যে বিভিন্ন গাইডগুলো আছে, গাইডগুলোতে আসলে এই প্রবলেমটা সমাধান করে দেওয়া আছে, বড় পদ্ধতিতে করে দেওয়া আছে। তো আমরা এটাকে একটু ছোট পদ্ধতিতে করতে পারবো যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আশা করা যায় কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই প্রবলেমটা অতি সহজেই অনেক অল্প জায়গার ভিতরে সলভ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের আর কি একটু শক্তির সংরক্ষণশীলতা নীতির কনসেপ্টটা কাজে লাগাইতে হবে। তো দেখা যাচ্ছে দিনাজপুর বোর্ড 2024-এ যা আছে আমি সেটাকে একটু চিত্রায়িত করার চেষ্টা করি। এখানে এ নামক একটা বস্তু আছে, এই বস্তুটার ভর দেয়া আছে 0.2 কেজি। এটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2024 চ্যাপ্টার নাম্বার 4 করতেছি আমরা। আর বি নামক আর একটা বস্তু আছে যেটাকে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, এটার ভর 1.913 কেজি। আচ্ছা, এবং এই দুইটা বস্তুর মধ্যবর্তী যে দূরত্ব, এই দুইটা বস্তুর মধ্যবর্তী এই দূরত্বটা হচ্ছে 120 মিটার। তো বলা হইলে যে এ বস্তুকে যে সময়ে পড়তে দেওয়া হলো ঠিক একই সময় বি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, কোন এক সময় তারা পরস্পরকে অতিক্রম করে। মানে এ বস্তুকে যখন ছেড়ে দেওয়া হয়েছে বি বস্তুটাকে ঠিক তখনই নিক্ষেপ করা হয়েছে। এখন বলা হলো যে একটা সময় পরস্পরকে অতিক্রম করে, মানে একটা উপর থেকে নিচে পড়তেছে, একটা নিচের থেকে উপরে উঠতেছে, তো কোনো একটা সময় এরকম ইন্টারচেঞ্জ করবে। তো এই কথাটা বলা হয়েছে। তো এখন গ নাম্বার কোশ্চেন এখানে বলছে অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ নির্ণয় করো। গ নাম্বার কোশ্চেনে বলছে আমাদের অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ। তাহলে দেখো টোটাল উচ্চতা হচ্ছে 120 মিটার, তো অর্ধ উচ্চতা মানে 60 মিটার উচ্চতা। তাহলে উপর থেকে এই বস্তুটাকে নিচে ছেড়ে দেওয়া হচ্ছে, এরকম একটা তীর চিহ্ন দেওয়া আছে, মানে উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে ছেড়ে দিলে অর্ধ উচ্চতায় মানে নামতে নামতে যখন 60 মিটার উচ্চতায় চলে আসবে তখন তার বেগ নির্ণয় করতে বলছি। তাহলে এটা খুবই সহজ, একটা পরন্ত বস্তুর বেলায় আমরা এইভাবে সূত্রটা মানে ম্যাথটা সলভ করতে পারি। পরন্ত বস্তুর আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড এবং বলছে হচ্ছে 60 মিটার অর্ধ উচ্চতা। আমি এটা একটু বের করে দেখাই, 120 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 60 মিটার উচ্চতায় তার বেগ বের করতে বলছে। এখন মুক্ত হয়ে পরন্ত সকল বস্তুর ত্বরণের মান হচ্ছে অভিকর্ষ ত্বরণের সমান, যেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা অতি সহজেই বের করে ফেলতে পারবো। আমরা জানি v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh। তাহলে v সমান সমান কি আসবে, এক পাশে স্কয়ার অন্য পাশে আসলে রুট হয়ে যাবে। পরন্ত বস্তুর আদিবেগ আমরা জানি 0, g এর মান 9.8, হাইটের মান হচ্ছে 60। তো এই অ্যানসারটা কত আসবে, এই অ্যানসার আসবে হচ্ছে 34.29। এটা ছিল আমাদের গ নাম্বার কোশ্চেনের অ্যানসার, যে অর্ধ উচ্চতায় বস্তুর বেগ। এটা আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পারে, এটা খুবই সহজ। যে কেউ যে গতি অধ্যায় সম্পর্কে সামান্য ধারণা রাখে সেটা সলভ করতে পারবে। তাহলে আমরা পরের কোশ্চেনটার জন্য আসলে মূলত এই আমাদের এই প্রশ্নটা সলভ করা। দিনাজপুর বোর্ড 24-এর ঘ নাম্বার বলছে পরস্পরকে অতিক্রমের সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা। পরস্পরকে অতিক্রমের সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা, এ ও বি বস্তুর শক্তি। আচ্ছা, আমি সেই কোশ্চেনটাকে এখানে একটু লিখি। পরস্পরকে অতিক্রমের সময় এ আর বি বস্তুর বেগ সমান হবে কিনা। পরস্পরকে অতিক্রমের সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কি না। এ ও বি বস্তুর শক্তি সমান হবে কি না। দেখো এ আর বি বস্তুর শক্তি বলতে এখানে আসলে মোট শক্তির কথা বোঝানো হয়েছে, টোটাল এনার্জি। শক্তি সমান হবে কিনা মানে মোট শক্তিকে বোঝানো হয়েছে। তো এই প্রশ্নটা আমরা একটু আগে চিন্তা করি যে বড় পদ্ধতিতে কিভাবে করতে হবে, মানে অনেকেই যেটা করে। তো এইটা আসলে মোটামুটি ভাবে আমি বলতে পারি দুইটা সৃজনশীলের ঘ নাম্বারের কম্বিনেশন। সচরাচর দুইটা সৃজনশীল আলাদা আলাদা ভাবে যেভাবে আসে সেই দুইটাকে কম্বাইন করে আর কি এখানে দেওয়া হয়েছে। তো এখানে দেখো বলছে পরস্পরকে অতিক্রমের সময়,
তাহলে প্রথমে আমাকে আগে জানতে হবে পরস্পরকে কখন অতিক্রম করে। তাহলে একটা বস্তু উপর থেকে ছেড়ে দেওয়া হচ্ছে আর একটাকে নিচ থেকে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে এটা পরস্পরকে কখন অতিক্রম করবে, অতিক্রমের সময় যেহেতু বলছে এই সময়টা আগে বের করতে হবে, সময়টা আমরা জানি না, তাহলে সেটা আমরা একটু ধরে নিব। যে ধরি টি সেকেন্ড পর বস্তুদ্বয় ভূমি হতে এক্স মিটার উচ্চতায় পরস্পরকে অতিক্রম করবে। ভূমি হতে এক্স মিটার উচ্চতায় তারা পরস্পরকে অতিক্রম করবে। তো এখান থেকে মনে রাখা ভালো, এই পরস্পরকে অতিক্রম করা মানে এক অর্থে মিলিত হওয়া বোঝায়। তো মিলিত হওয়ার জন্য সবসময় মনে রাখবো শর্ত হচ্ছে দুইটা। প্রথম শর্ত হচ্ছে একই অবস্থানে আসতে হবে, তাছাড়া তো মিলিত হইতে পারবে না। মানে মিলিত হওয়া মানে দেখা করা, মনে রাখতে হবে। দুইজন বন্ধু যদি দেখা করতে চায় তাহলে একই অবস্থানে আসতে হবে, আর দুইজন বন্ধু যদি দেখা করতে চায় তাহলে তাদেরকে একই অবস্থানে না আসলে কিন্তু দেখা করা যাবে না বা মিলিত হওয়া যাবে না। আর একটা শর্ত হচ্ছে একই সময় আসতে হবে। তো এই কথাটা আমরা মনে রাখবো যে মিলিত হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা, একই অবস্থানে আসতে হবে, একই সময়ে আসতে হবে। তো এখানে আমরা সেই সময়টা ধরে নিছি টি সেকেন্ড পর, এবং অবস্থানটা বলছি ভূমি হতে এক্স মিটার উচ্চতায়। তাহলে এখানে দেখো আমাদের এ বস্তু আছে, এখানে আমাদের একটা বি বস্তু আছে, এদের মধ্যবর্তী দূরত্বটাকে দেওয়া ছিল হচ্ছে 120 মিটার। তা আমরা ধরে নিছি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, ধরো আমি বোঝানোর সুবিধার্থে বললাম এটা সি অবস্থান, তাহলে এটাকে হচ্ছে এক্স, এটা আমি ধরে নিছি। তা বাকিটুকু তাহলে অবশ্যই হবে 120 মাইনাস এক্স। তাহলে এই যে সি অবস্থান, এই সি অবস্থানে বস্তুদ্বয় পরস্পরকে অতিক্রম করবে বা মিলিত হবে। তো মিলিত হওয়ার জন্য শর্ত দুইটা, একই অবস্থানে আসতে হবে, একই সময়ে আসতে হবে। তার মানে এ বস্তু যখন যখন মানে যে সময়ে সি বিন্দুতে আসবে, বি বস্তুকে ওই সময়ে সি বিন্দুতে আসতে হবে। যদি একই সময়ে আসে তাহলে তাদেরকে বলতে পারবো যে তারা মিলিত হয়েছে বা পরস্পরকে অতিক্রম করছে। তাহলে সেই আমাদের বলছে অতিক্রমের সময় শক্তি। তো অতিক্রমের সময়টা যদি জানা না থাকে তাহলে তো সেই পার্টিকুলার মোমেন্টের আমরা শক্তি বের করতে পারবো না। এই জন্য আমরা আগে এই সময়টা বের করার চেষ্টা করতেছি। তাহলে একটু দেখি কিভাবে করা যায়। টি সেকেন্ডে প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব, প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব। আসলে প্রথম বস্তু বলতে এখানে আমি আসলে এ বস্তুকে কল্পনা করতেছি, একটু লিখে দিই এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব h1 = লিখলাম ut প্লাস হাফ জি টি স্কয়ার, যেহেতু এটা একটা পরন্ত বস্তু। তাহলে পরন্ত বস্তুর আদিবেগ 0, তাই এই অংশ বাদ 0। আচ্ছা এখন দেখো জি এর মান আমরা জানি, কিন্তু এখানে আমরা বসাবো না। কত সময় পরে তারা পরস্পরকে অতিক্রম করবে? টি সেকেন্ড পরে। টি সেকেন্ডে এ বস্তু কিন্তু এখান থেকে এখানে আসতেছে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টি সেকেন্ডে প্রথম বস্তু এখান থেকে এখানে আসতেছে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 120 মাইনাস এক্স। তাহলে h1 এর জায়গায় আমরা লিখলাম 120 মাইনাস এক্স ইকুয়ালস টু হাফ জি টি স্কয়ার। তাহলে দেখো এই যে এই পাশের মাইনাস এক্স এর পাশে গেলে প্লাস হয়ে যাবে, আর প্লাস হাফ জি টি স্কয়ার এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে x ইকুয়ালস টু 120 মাইনাস হাফ জি টি স্কয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এটা হলো টি সেকেন্ডে এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব। এ বস্তু টি সেকেন্ড পরে মিলিত হবে আমরা ধরে নিছি, বা পরস্পরকে অতিক্রম করবে ধরে নিছি। তাহলে ওই সময় এ বস্তু আসবে সি বিন্দুতে, এ থেকে সি পর্যন্ত আসলে তার অতিক্রান্ত দূরত্ব হবে 120 মাইনাস এক্স। এই জন্য তার অতিক্রান্ত দূরত্বকে আমরা 120 মাইনাস এক্স লিখে রাখলাম। এখন ওই সময়েই যেহেতু অতিক্রম করবে, বি বস্তুকে এখান থেকে এখানে যাইতে হবে, মানে বি বস্তুকে সি বিন্দুতে যাইতে হবে। এখন বি বস্তু ভূমি থেকে যদি সি বিন্দুতে যায় তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হবে এক্স। তাহলে এটা আমরা একটু নির্ণয় করার চেষ্টা করি। তাহলে টি সেকেন্ড এ বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব, তো অতিক্রান্ত দূরত্ব যেহেতু নিক্ষিপ্ত বস্তু, এইচ ইকুয়ালস টু আমরা ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার ব্যবহার করব। যেহেতু ত্বরণটা হচ্ছে অভিকর্ষ বলের বিপরীত দিকে, তাই ঋণাত্মক আসে। তাহলে এখন আদিবেগটা কত? নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ কিন্তু শূন্য হয় না। দেখো লেখাই আছে প্রশ্নে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে 30 টি মাইনাস হাফ জি টি স্কয়ার। এখন একটু খেয়াল করে দেখো টি সেকেন্ডে বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব, টি সেকেন্ডে বি বস্তুটা এখান থেকে এখানে যাচ্ছে, মানে বি বস্তুটা সি বিন্দুতে যাচ্ছে টি সেকেন্ডে। তাহলে টি সেকেন্ডে বি থেকে সি তে গেলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স। এখন এই এক্স এর একটা মান আমরা 1 নম্বর সমীকরণ এই জায়গায় বের করে রাখছিলাম, 120 মাইনাস হাফ জি টি স্কয়ার, সেটা কখনো বসাই। তাহলে আসতেছে হচ্ছে 120 মাইনাস হাফ জি টি স্কয়ার। এই পাশে আসতেছে হচ্ছে 30 টি
মাইনাস হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার হাফ জিটি স্কোয়ার উভয় পক্ষ থেকে কাটা, তাহলে 30t ইকুয়ালস টু 120। তাহলে আমরা যদি টি সমান সমান লিখি তাহলে আসবে হচ্ছে 4 সেকেন্ড, মানে 30 পাশে যা ভাগ হয়ে যাবে 120 ভাগ 30 করলে 4 সেকেন্ড। তাহলে এখন দেখো প্রশ্নের অর্ধেক কেবল সলভ হইল। আমাদের বলছে পরস্পরকে অতিক্রমের সময়, তাহলে কখন অতিক্রম করবে সেই সময়টা আমরা বের করে নিলাম 4 সেকেন্ড। এখন এই সময় আসলে এটা একটা সৃজনশীলের ঘ নাম্বার হিসেবে এর আগেও কয়েকবার বোর্ডে আসছে, গতি অধ্যায় এরকম নিক্ষিপ্ত আর পরন্ত বস্তু কোথায় মিলিত হবে বা পরস্পরকে অতিক্রম করবে এরকম কোশ্চেন আমাদের একটা ঘ নাম্বারে সলভ করতে হয়। তাহলে সেই কাজটা আমাদের অর্ধেক হইলো কেমন, যে পরস্পরকে অতিক্রমের সময় মানে 4 সেকেন্ড সময় এ আর বি বস্তুর শক্তি সমান হবে কিনা, মানে 4 সেকেন্ড সময় পরে এ বস্তুর মোট শক্তি আর বি বস্তুর মোট শক্তি সমান হবে কিনা। তা আমরা যেহেতু জানি না তাহলে 4 সেকেন্ড পরে এ বস্তুর মোট শক্তি বের করব, বি বস্তুর মোট শক্তি বের করব, তারপরে আমরা দেখবো যে আসলে সমান হয় কিনা। তাহলে এবার ওই 4 সেকেন্ড পর 4 সেকেন্ড পর এ বস্তু, তা আমি মোট শক্তি যদি বের করতে চাই তাহলে তার বিভব শক্তি বের করা লাগবে, গতি শক্তি বের করা লাগবে। তাহলে আমরা প্রথমে একটু বিভব শক্তি বের করার চেষ্টা করি। বিভব শক্তি ইপি সমান সমান mgh, যেখানে এইচটা হচ্ছে ভূমি থেকে উচ্চতা, ধরো m1 দিলাম। তাহলে 4 সেকেন্ড পরে এ বস্তু ভূমি থেকে কত উচ্চতায় থাকবে এটা কিন্তু জানি না, বিভব শক্তির এই উচ্চতাটা নিচ থেকে কাউন্ট করতে হয়। তাহলে 4 সেকেন্ড পরে বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় থাকবে এটা কিন্তু আমরা জানি না। 4 সেকেন্ড পরে ভূমি থেকে কত উচ্চতায় থাকবে এই উচ্চতাটা আমরা এখনো জানি না। তাহলে এই যে mgh এর এইচটা লিখলাম, এই এইচটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করব দেখি, 4 সেকেন্ডে এ বস্তুর অতিক্রান্ত আমি দূরত্ব বের করি। অতিক্রান্ত দূরত্ব আমি এস ধরলাম, ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, কারণ যেহেতু পরন্ত বস্তু তার মুক্তভাবে পরন্ত বস্তুর অভিকর্ষ ত্বরণটাই হবে ত্বরণ। তো আদি বেগ হলো 0, তাই পুরো অংশটাই 0। হাফ ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু টি এর মান হচ্ছে 4, তারপরে স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে 19.6 মিটার। দেখো এটা কিন্তু 4 সেকেন্ডে এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব, এ বস্তুটা ছিল হচ্ছে উপরে, এরকম উপরে ছিল, এই যে এই পজিশনে ছিল এ বস্তু, এখান থেকে 4 সেকেন্ডে আসছে ধরো এতটুকু, এই দূরত্বটা তুমি বের করলা 19.4 মিটার, সরি 19.6 মিটার। এখন আমরা তো জানি ধরো যে 4 সেকেন্ড পরে বস্তুটা এখানে আসছে, তাহলে আমরা জানি বিভব শক্তির বেলায় উচ্চতাটা হচ্ছে ভূমি থেকে উচ্চতা বা নিচ থেকে উচ্চতা। তাহলে টোটাল উচ্চতা যদি 120 হয়, ভূমি থেকে এই পর্যন্ত কত বলতো, অবশ্যই 120 মাইনাস 19.6। অনেকে এখানে উচ্চতাটাতে ভুল করে, বিভব শক্তির বেলায় উচ্চতাটা হচ্ছে ভূমি থেকে উচ্চতা। তাহলে এখন এম কত, এ বস্তুর ভর দেওয়া ছিল 0.2, জি এর মান হচ্ছে আমরা জানি 9.8 এবং এইচ এর মান হচ্ছে 120 মাইনাস 19.6। তাহলে এটা একটু কত আসে চেক করতে হবে, একটা ক্যালকুলেটর দাও তো আমাকে। পয়েন্ট 2 ইন্টু 9.8 ইন্টু 120 মাইনাস 19.6 আসতেছে হচ্ছে 196.784, 196.784 এত জুল। এ বস্তুর বিভব শক্তি, আচ্ছা এ বস্তুর বিভব শক্তি এটা কত সেকেন্ড পরে, 4 সেকেন্ড পরে, 4 সেকেন্ড পরে এ বস্তুর বিভব শক্তি বের করলাম। এবার এ বস্তুর গতি শক্তি বের করার চেষ্টা করি, গতি শক্তি। তো গতি শক্তি ই কে সমান সমান আমরা জানি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা হলো গতি শক্তি নির্ণয়ের সূত্র। এখানে ভি বলতে বেগ বোঝায়, যে মুহূর্তের গতি শক্তি বের করতে চাচ্ছ সেই মুহূর্তের বেগ বসাইতে হবে। এখন তুমি এই যে উপর থেকে 4 সেকেন্ড পরে ধরো বস্তুটা এই পজিশনে আসছে, তাহলে এই পার্টিকুলার পজিশনে তার বেগ কতটা তো আমরা জানি না, তাহলে বেগটা নির্ণয় করতে হবে। বেগ নির্ণয়ের বেলা আমি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি, অথবা দেখো যেহেতু আমার কাছে এবার সময় আছে টাইম, তাহলে আমরা 4 সেকেন্ড পরে বেগ আরো ছোট সূত্র দিয়ে করতে পারি। 4 সেকেন্ড পর v ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, আমরা অবশ্যই ইউ স্কয়ার প্লাস 2gh দিয়ে করতে পারতাম, তাহলে ওর থেকে ছোট সূত্র দিয়ে যেহেতু হচ্ছে তাহলে আমি আর বড় সূত্রের দিকে যাচ্ছি। তাহলে এটা 0, জি এর মান হচ্ছে 9.8 এবং টি এর মান হচ্ছে 4, তাহলে এটা আসছে 39.2 এত মিটার পার সেকেন্ড। 39.2 না, হ্যাঁ। তাহলে এইটার উপরে আবার আছে স্কয়ার ইনটু এম হচ্ছে 1.3913 ইন্টু 0.5, তাহলে 1449.79, 1449.79। আচ্ছা কোথাও কি ভুল হলো?
উচ্চতা 19.6 হবে না? ও আচ্ছা আচ্ছা, 2 দিয়ে আমি এটা স্কয়ার খেয়াল করি, সরি। তাহলে আসবে হচ্ছে তোমার 78.4, তাই না? যেটাকে স্কয়ার করছি আর খেয়ালই করে 2 দিয়ে 4 কে কাটছি, 2 হইছে, 2 দিয়ে গুণ করছি, এটা আসছে হচ্ছে 78.4 মিটার। মিটার, হ্যাঁ, তাহলে এখানে আসবে হচ্ছে 78.4, মানে অনেক বেশি মান আসতেছে। তো চিন্তা করলাম যে এত ছোট ভরের বস্তু এত বেশি শক্তি কিভাবে অর্জন করলো। 120 মাইনাস 78.4 ইন্টু 9.8 ইন্টু 0.2, 81.536, 81.536 জন। আচ্ছা, আর এই পাশে হচ্ছে কত আসতেছে আমাদের? ইউ প্লাস জিটি 9.39.2 স্কয়ার ইন্টু এম হচ্ছে কত? এ বস্তুর ভর হলো 0.2 ইন্টু 0.5, তাহলে আসতেছে 153.664। 100, আচ্ছা মান বসানোর একটু দেখাচ্ছি না, তাহলে হাফ ইন্টু 0.2 ইন্টু 39.2 তার উপরে স্কয়ার আসতেছে হচ্ছে 153.664, 153.664 জুল। এটা হলো গতিশক্তি 4 সেকেন্ড পরে এ বস্তু। এখন তাহলে তার মোট শক্তি বের করতে হবে। 4 সেকেন্ড পরে এ বস্তুর মোট শক্তি ই অফ এ লিখলাম, তাহলে ইপি প্লাস ইকে। ইপি এর মান হচ্ছে 81.536 এবং ইকে এর মান হচ্ছে 153.664। এটার সাথে একটু যোগ করি, 81.536 235.2, 235.2 জুল। দেখো আমাদের বলছে 4 সেকেন্ড অতিক্রমের সময় এ আর বি বস্তুর শক্তি সমান হবে কিনা। তো অতিক্রমের এই সময়টা আমরা বের করছি কত? অতিক্রমের এই সময়টা আমরা বের করলাম হলো 4 সেকেন্ড। তাহলে এখন আমরা টার্গেট করতেছি কি, যে 4 সেকেন্ড পরে এ বস্তুর শক্তি আর বি বস্তুর শক্তি সমান হবে কিনা। 4 সেকেন্ড পরে কেবল এ বস্তুর মোট শক্তি বের করতে পারছি, এবার এই 4 সেকেন্ড পরে বি বস্তুর মোট শক্তিটা বের করতে হবে। তাহলে আমরা একটু দেখি, 4 সেকেন্ড পর বি বস্তুর, তাহলে প্রথমে তার বিভব শক্তি বের করার চেষ্টা করি। তো বিভব শক্তি বের করার সূত্র কি? ইপি সমান সমান mgh। তাহলে এবার বিভব শক্তির বেলায় এই যে h উচ্চতা, এটা কিন্তু ভূমি থেকে হিসাব করতে হয়। তাহলে 4 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব, দেখো বি বস্তুটা কিন্তু নিচের থেকে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে নিচের থেকে তার অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা এটা আমরা একটু বের করে ফেলি, এটা তো দেয়া নাই। 4 সেকেন্ড পর বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব s ধরলাম, এবার কিন্তু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। তার কারণটা কি? এবার হচ্ছে নিক্ষিপ্ত বস্তু অভিকর্ষ বলের বিপরীতে ত্বরণ হয়, জন্য মাইনাস। আদিবেগের মানটা কত? আদিবেগের মান হচ্ছে 30 ইন্টু টাইমটা হচ্ছে 4 মাইনাস হাফ 9.8 ইন্টু 4 এর উপর স্কয়ার। তাহলে এই মানটা কত আসে আমরা একটু চেক করে ফেলি। 120 মাইনাস 0.5 ইন্টু 9.8 ইন্টু 16, 41.6 মিটার। 41.6 মিটার। এই যে উচ্চতাটা, এটা কিন্তু ভূমি থেকেই, দেখো বি বস্তুটা ছিল নিচে, বি বস্তুটা ছিল হচ্ছে নিচে এই জায়গায়, এখান থেকে সে যাচ্ছে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কিন্তু নিচ থেকেই, তাই এখন আর কোনো কিছু বিয়োগ টিয়োগ করা লাগবে না। তো আমরা একটু মানগুলো বসাই। এম এর মান হচ্ছে কত? বি বস্তুর 1.913, 1.913, জি এর মান 9.8 আর হাইটের মান হচ্ছে 41.6। তো আমরা এটা একটু হিসাব নিকাশ করে ফেলি। 41.6 গুণন 9.8 গুণন 1.913, তাহলে হচ্ছে 779.89, 779.89 জুল। এটা হলো 4 সেকেন্ড পরে বি বস্তুর বিভব শক্তি। এখন শুধু বিভব শক্তি বের করলে তো হবে না, আমাদের আবার গতি শক্তিটাও বের করতে হবে, কারণ মোট শক্তি দরকার। এটা আমরা 4 সেকেন্ড পরে বা পরস্পর অতিক্রমের সময় বি বস্তুর মোট শক্তি জানতে যাচ্ছি। তাহলে এবার হলো 4 সেকেন্ড পরে গতি শক্তি, গতি শক্তি ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে এখন আমরা একটু কাজ করি, হাফ ইন্টু এম এর মান কত? এম এর মান 1.913, 1.913
কিন্তু বেগের মানটা তো জানি না। 4 সেকেন্ড পরে এর বেগটা কত হবে, তাহলে এটা বের করে নেই। 4 সেকেন্ড পর বেগ v = u - gt। এখানে u² - 2gs দিয়েও করা যাইতো, তবে আমরা ছোট করে ফেলবো। এটা হচ্ছে 30 - 9.8 ইনটু হলো 4। এরকম কেন হলো? মাইনাস চলে আসতেছে নাকি? কিন্তু মাইনাস তো আসার কথা না। তা আসুক, কিন্তু এখানে বেগ তো মাইনাস হওয়ার কথা না। 4 সেকেন্ড পর, তাই না? এটা কি নিক্ষিপ্ত বস্তু না? ও আচ্ছা, 4 সেকেন্ড পরে সে পড়ন্ত অবস্থায় থাকবে, এটা হলো ঘটনা। 30 মিটার/সেকেন্ড বেগে চললে 4 সেকেন্ড পরে সে পড়ন্ত অবস্থায় থাকবে। তাহলে এমনিতে একটু করে দেখি কত আসে এটা। 9.2 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে মাইনাস দ্বারা বোঝাচ্ছে এই বেগটা এখন পড়ন্ত অবস্থায় সে অর্জন করতেছে। সে প্রথমে নিক্ষিপ্ত অবস্থায় ছিল, পুরো 4 সেকেন্ড জুড়ে সে নিক্ষিপ্ত অবস্থায় থাকবে না। আমি যদি একটু দেখি যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতক্ষণ সময় লাগে, তার সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগবে 3.06, আর আমরা বের করছি 4 সেকেন্ড পরে। তাহলে ততক্ষণে সে উপরে উঠে আবার নামা শুরু করছে, এই জন্য মানটা মাইনাস আসছে। তাহলে 9.2 তারপরে স্কয়ার দিয়ে দিলাম। আচ্ছা, এটা কত আসতেছে? কইরে 9.2 তারপরে স্কয়ার ইনটু 1.913 ইনটু 0.5, তাহলে আসতেছে 80.958। এটা না? 80.958 জুল। তাহলে এখন 4 সেকেন্ড পরে বি বস্তুর মোট শক্তি, বি বস্তুর মোট শক্তি, তাহলে E of B = EP প্লাস EK। তো এখন যোগ করি, 779.89 প্লাস 80.958, 807.84, 860.84 জুল। তাহলে এখন দেখো উত্তরটা শেষ হইলো। আসলে এখান থেকে পরেরটুকু একটা সৃজনশীলের ঘ নাম্বার হিসেবে উপযুক্ত, এখান থেকে এই পর্যন্ত আরেকটা সৃজনশীলের ঘ নাম্বার হিসেবে উপযুক্ত। দুইটা মিলে এত বড় একটা উত্তর হয়েছে একটা সৃজনশীলের ঘ নাম্বার। আবার একটু সামারি করে দেই। আর আমি আসলে পরীক্ষা এত বড় করতে সাজেস্ট করবো না, আমি অনেক ছোট করে, যে যতটুকু জায়গা বোর্ডে ফাঁকা আছে এইটুকু জায়গার মধ্যে আমি প্রশ্নের উত্তরটা ইনশাআল্লাহ সমাধান করে দিই। দেখো বলতে হচ্ছে পরস্পরকে অতিক্রমের সময় এ আর বি বস্তুর শক্তি সমান হবে কিনা। এই জন্য আমি আগে অতিক্রমের সময়টা বের করে নিলাম, যে কখন অতিক্রম করবে। তারপরে সেই সময় এ বস্তুর মোট শক্তি বের করলাম, বি বস্তুর মোট শক্তি বের করলাম। দুইটা শক্তি কি সমান হয়েছে? মোট শক্তি কি সমান হয়েছে? দেখো তো, এ বস্তুর মোট শক্তি আর বি বস্তুর মোট শক্তি সমান নয়। তাহলে অতএব ডট 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 এর ভিতরে প্রশ্নের লাইন আসবে। তাহলে পরস্পরকে অতিক্রমের সময় এ বস্তুর মোট শক্তি এবং বি বস্তুর মোট শক্তি সমান হবে না। এটা হলো আমাদের প্রশ্নের উত্তর। তবে এখন দেখো একটা সৃজনশীলের ঘ নাম্বার এত বড়, আসলে খুবই কষ্ট লাগে করতে। তবে আমাদের যদি একটু বুদ্ধি খাটানোর অভ্যাস থাকে, তাহলে এই প্রশ্নটা আমরা এই যে এতটুকু জায়গা, ঠিক এতটুকু জায়গার মধ্যে সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে আমাদের বিকল্প পদ্ধতি। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। তো এটার জন্য আমাদের দরকার হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। তো আমাদের জিজ্ঞাসা করছিল যে পরস্পরকে অতিক্রমের সময় তাদের শক্তি সমান হবে কিনা। তো কোথায় অতিক্রম করবে এটা আমরা জানি না, আমরা কল্পনা করে নিচ্ছি। এই যে এইগুলা হিসাব নিকাশ বাদ, শুধু চিত্রটা দেখি, শুধু চিত্রটা দেখি। তাহলে আমাদের এ বস্তু উপর থেকে নিচে আসতেছে, এ বস্তু নিচে আসতেছে, আর নিচের থেকে বি বস্তুটা উপরে যাচ্ছে, নিচের থেকে বি বস্তুটা উপরে যাচ্ছে, যে এই বি বস্তুটা এখান থেকে উপরে যাচ্ছে, এই হলো ঘটনা। তো পরস্পরকে কোথায় অতিক্রম করবে আমি জানি না, আমি ধরে নিলাম এই পার্টিকুলার পজিশনে তারা অতিক্রম করবে। তাহলে অতিক্রম করা মানে এ বস্তুটা এই জায়গায় আসবে তখন, এবং বি বস্তুটা এই জায়গায় তখন আসবে। তাহলে এই জায়গায় এ বস্তুর মোট শক্তি বের করতে হবে, এই জায়গায় বি বস্তুর মোট শক্তি বের করতে হবে। তো এখন একটু চিন্তা করো, এই জায়গায় এ বস্তুর মোট শক্তি কিন্তু আমরা বের করছি কত কষ্ট করে, যে এ বস্তুর মোট শক্তি বের করলাম, এই জায়গায় বি বস্তুর মোট শক্তি বের করলাম। তবে এবার আমরা একটু যদি শক্তির সংরক্ষণশীলতা নীতির কথা মনে করি, শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা জানি মোট শক্তির পরিমাণ সব জায়গায় সমান থাকে। যদি কোনোভাবে শক্তির অপচয় না হয় তাহলে মোট শক্তির পরিমাণ সব জায়গায় সমান। তাহলে দেখো এই যে সবার উপরে এই পার্টিকুলার পয়েন্টে এ বস্তুর মোট শক্তি আর অতিক্রমের সময় এ বস্তুর মোট শক্তি কিন্তু একই।
দেখো এই যে সবার উচ্চতায় যখন এ বস্তুটা ছিল, এইখানকার তার টোটাল এনার্জি আর এইখানে যখন আসছে তখনকার তার টোটাল এনার্জি দুইটাই কিন্তু কি হবে বলতো, সমান। কিভাবে বলতে পারলাম এটা আমরা? শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী। তাহলে আমার দরকার পরস্পরকে অতিক্রমের সময় মোট শক্তি, এটার পরিবর্তে যদি সর্বোচ্চ উচ্চতায় এই বস্তুর মোট শক্তি বের করি তাহলেই কিন্তু হয়ে যাবে, কারণ মোট শক্তি সব জায়গায় সমান। তাহলে আমরা এখান থেকে এটাকে লিখবো এরকম যে হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী, একটু বাংলা লিখতে হবে, সংরক্ষণ সূত্র অনুযায়ী মোট শক্তি সব জায়গায় সমান, বা আমরা এটাকে আরেকটু বইয়ের ভাষায় লিখলে সর্বদা ধ্রুব থাকে। ধ্রুব মানে যার কোনো পরিবর্তন হয় না। তাহলে এখন আমার দরকার এ বস্তুর এই অতিক্রমের সময় মোট শক্তি। আমরা কি করব? সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি বের করব। তাহলে এ বস্তুর পরস্পরকে অতিক্রমের সময় মোট শক্তি, আচ্ছা এটা এই পাশে লিখি, মোট শক্তি ইকুয়ালস টু সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি। এখন দেখো এই যে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি মানে বিভব শক্তি প্লাস গতি শক্তির যোগফল, এটা কিন্তু এ বস্তু ই অফ এ। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি আর গতি শক্তি যোগ করলে মোট শক্তি পাওয়া যায়। আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় যে কোনো বস্তুর বেগ হয় 0, বেগ যদি 0 হয় তাহলে গতি শক্তি হবে 0, তাহলে বিভব শক্তিটাই আসলে মোট শক্তি। এখন বিভব শক্তি কিভাবে বের করবা? খুবই সহজ, mgh। তাহলে এ বস্তুর ভরটা কত? এ বস্তুর ভর হচ্ছে 0.2, জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান সর্বোচ্চ উচ্চতায় আছো তুমি, দেখো সর্বোচ্চ উচ্চতায় আছো, তাহলে সর্বোচ্চ উচ্চতা মানে এখান থেকে এই পর্যন্ত সেটা হলো 120 মিটার। তো তুমি হিসাব করে দেখবা এই যে এটাই আসে, এ বস্তুর মোট শক্তি 235.2, 235.2 জুল, এটাই আসে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি যেটা, সেটাই হলো পরস্পরকে অতিক্রমের সময় মোট শক্তি। আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে পরস্পরকে অতিক্রমের সময় মোট শক্তি সমান হবে কিনা। তাহলে পরস্পরকে অতিক্রমের সময় এ বস্তুর মোট শক্তি বের করে ফেলছে, এখন অতিক্রমের সময় বি বস্তুর মোট শক্তি বের করতে হবে। তো এবার দেখো বি বস্তু ছিল ভূমিতে, বি বস্তুটা ছিল হচ্ছে ভূমিতে, তাহলে এইখানে ছিল বি বস্তুটা আমাদের, পরস্পরকে অতিক্রমের সময় বি বস্তু চলে গেছে এখানে, তাহলে এই জায়গাকার মোট শক্তি আমার বের করা লাগবে। তাহলে দেখো এই জায়গাকার মোট শক্তি আর নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি কিন্তু সমান, কারণ শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী সব জায়গায় শক্তির পরিমাণ একই থাকে। তাহলে নিক্ষেপের মুহূর্তে তার যে মোট শক্তি আর এই অতিক্রমের সময় তার যে মোট শক্তি, এই দুটো সবসময় কি হবে? সমান। তা আমরা কষ্ট করে অতিক্রমের সময় এটা বের না করে যদি নিক্ষেপের মুহূর্তের মোট শক্তি বের করি তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা বি বস্তুর বেলায় একই রকম একটু বাংলা লিখতে হবে, বি বস্তুর পরস্পরকে অতিক্রমের সময় মোট শক্তি ইকুয়ালস টু নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি। এখন দেখো যে কোনো অবস্থায় মোট শক্তি বলতে আমরা তার বিভব শক্তি এবং গতি শক্তির যোগফলকে বুঝবো, তাহলে গতি শক্তি প্লাস বিভব শক্তি। এখন একটু চিন্তা করো, যখন তাকে নিক্ষেপ করা হচ্ছে, যখন নিক্ষেপ করা হচ্ছে নিক্ষেপের মুহূর্তে তার মানে সে ভূমি অবস্থানে আছে, আর বিভব শক্তির উচ্চতাটা কাউন্ট করতেই হয় ভূমি থেকে। তো ভূমিতে কোন অবস্থিত কোনো বস্তুর কিন্তু বিভব শক্তি থাকে না, অর্থাৎ ভূমি অবস্থানে তার বিভব শক্তি সর্বদা 0, তাহলে এটা তো লেখার দরকার নাই। ভূমি অবস্থানে তার তাহলে মোট শক্তি বলতে, ভূমি অবস্থানে মোট শক্তি বলতে আসলে শুধুমাত্র গতি শক্তিকে মিন করছে। তাহলে গতি শক্তি কিভাবে বের করবা? হাফ এম ভি স্কয়ার। এখন একটু খেয়াল করো, এই ভি বলতে বেগ বোঝায়, এই বেগ মানে কিন্তু আদি বেগ বা শেষ বেগ না, যে মুহূর্তে তুমি শক্তি হিসাব করবে সেই মুহূর্তের বেগ তুমি হিসাব করতেছো নিক্ষেপের মুহূর্তে। তাহলে যখন নিক্ষেপ করা হচ্ছে তখন তার বেগ হলো 30 মিটার পার সেকেন্ড, তাহলে সেটা একটু বসাবো। তাহলে হাফ ইন্টু ভর হচ্ছে 1.913 ইন্টু বেগ হচ্ছে 30, তার উপরে স্কোয়ার। দেখো এটা যখন তুমি হিসাব করবা, এটা যখন হিসাব করবা আসবে ওই যে 860.84, 860.84 জুল। তাহলে আমরা আসলে বের করছি সর্বোচ্চ উচ্চতায় এই বস্তুর মোট শক্তি এবং নিক্ষেপের মুহূর্তে বি বস্তুর মোট শক্তি।
কিন্তু যেটা সর্বোচ্চ উচ্চতা এ বস্তুর মোট শক্তি সেটা আসলে এ বস্তুর অতিক্রমের সময়ও মোট শক্তি, কারণ সব জায়গায় সমান। তাহলে দেখো এই যে মোট শক্তিগুলা কি সমান হয়েছে? এ বস্তুর মোট শক্তি হচ্ছে 235.2 আর বি বস্তুর মোট শক্তি হচ্ছে 860.84। তাহলে আবারও আমরা লাস্টে গিয়ে এই মন্তব্যটা কিন্তু করতে পারবো, অতএব এ বস্তুর মোট শক্তি এবং বি বস্তুর মোট শক্তি সমান নয়। কখন? পরস্পরকে অতিক্রমের সময়। তাহলে দেখো এই যে এত বড় একটা ম্যাথকে আমরা এইটুকু জায়গার মধ্যে করে ফেলতে পারলাম, তার কারণটা হচ্ছে এই যে এই কথাটা যদি তোমার মাথায় থাকে এবং এটা যদি বুঝতে পারো ভালো মতো যে শক্তির সংরক্ষণ সূত্র আসলে এটা কি, যদি এটা বুঝতে পারো তাহলে দেখো কত বড় একটা ম্যাথ অতি সহজে অনেক অল্প একটা জায়গায় আমরা করে ফেলতে পারি। আশা করি যে এটা বুঝতে পারছো। তাহলে আমরা এটা বুঝতে পারলে পরবর্তী কোনো একটা বোর্ড কোশ্চেন সলভ করবো। বন্ধ করো। হ্যাঁ